আজকে আমার বিয়ে, বউ সেজে দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে। আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার হবু বর নিহান। তবে সে একা দাঁড়িয়ে নেই, তার সাথে দাঁড়িয়ে আছে তার সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর। হয়তো সুন্দরের মোহে পড়েই আমার 3 বছরের ভালোবাসা ভুলে গেছে নিহান। কিছুক্ষণ আগে আমি বউ সেজে নিজেকে আয়নায় দেখছিলাম। হঠাৎ নিচ থেকে আব্বু চিৎকার শুনে একটু অবাক হলাম, কিন্তু ততটা পাত্তা দিলাম না, কারণ আব্বু কেউ কাজে একটু ফাঁকি দিলে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু যখন নিহানের কণ্ঠ শুনলাম তখন চমকে উঠলাম, কারণ নিহানদের আরও পরে আসার কথা ছিল। আমি দৌড়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে নিহানকে বর বেশে আর তার পাশে একটা মেয়েকে বধূ বেশে দেখে চমকে উঠলাম। যখন নিহান বলল এটা তার বউ, তখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আমি আচমকা নিহানের কলার চেপে ধরে চিৎকার করে বললাম, কেন করলে আমার সাথে এমন নিহান? আমার মাঝে কি কমতি ছিল যে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলে? আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তাহলে কেন এমন করলে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারলে? এই মেয়েটাকে বিয়ে করার আগে একবারও কি আমার মুখটা তোমার মনে পড়েনি? কথাগুলো বলতে বলতে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিহান নিজের কলার থেকে আমার হাত ছাড়িয়ে নিল, তারপর রেগে বলল, না, মনে পড়েনি তোর মুখ, মনে পড়েনি তোর মতো চরিত্রহীনার মুখ। তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে কে? তোর সাথে 3 বছর ভালোবাসায় অভিনয় করে আমি প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মেরেছিলি, সেই থাপ্পড়ের প্রতিশোধ নিলাম আজকে। আর তোর সাহস হয় কি করে আমার কলার চেপে ধরা? তোর মতো একটা আনস্মার্ট খ্যাত মার্কা মেয়েকে বিয়ে করবে এই নিহান চৌধুরী? নো ওয়ে। তার উপর চরিত্রের ঠিক নেই। নিজের ভাইয়ের বন্ধুর সাথে পুষ্টি নষ্টি করে এখন আমার ঘাড়ে ঝুলে পড়তে চাইছিস? আমি হতভম্ব হয়ে 2 পা পিছিয়ে গেলাম। দপ করে ফ্লোরে বসে পড়লাম। আমার চোখগুলো আজ বাদ মানছে না। অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। আমার বিশ্বাস হচ্ছে না নিহান শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে 3 বছর প্রেমের অভিনয় করেছে। এই 3 বছর তার আমার প্রতি একটু ভালোবাসা জন্মায়নি। মাথা চক্কর দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। বাবা এসে নিহানের গালে ঠাস করে ছড় বসিয়ে দেয়, চিৎকার করে বললে, চুপ কর বেয়াদব ছেলে। আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নিজের চরিত্রে ঠিক নেই, আবার আমার মেয়ের চরিত্রের উপর আঙ্গুল তুলতে এসেছিস। বিয়ে করতে চাস না বলে চলে যা। তোকে কেউ আটকে রেখেছে? তোর থেকে 1000 গুণ ভালো ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তোর মতো একটা ছেলের সাথে আমি কখনোই আমার মেয়েকে দিতে রাজি হতাম না। শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার মেয়েকে আমি তোর থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে বিয়ে দিব। আব্বু যে নিহানকে থাপ্পড় মারলো, নিহান কোনো সিন ক্রিয়েট করলো না, উল্টো হালতো হেসে বলল, কে বিয়ে করবে আপনার এই চরিত্রহীন মেয়েকে? যে মেয়ে বিয়ের আগের দিন রাতে পরপুরুষের সাথে ডলাডলি করে, সেই মেয়েকে কেউ বিয়ে করবে? না, আপনি জিজ্ঞেস করে দেখেন, এখানের একটা ছেলেও আপনার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হবে না। উফস, আপনি তো আবার আমার কথা বিশ্বাস করবেন না। আপনার কাছে আপনার মেয়ে তো দুধে দেওয়া তুলসী পাতা। আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, গতকাল হলুদ অনুষ্ঠান ছেড়ে কোথায় গিয়েছিল আপনার মেয়ে? আমি বলে দিচ্ছি, আপনার হলুদ অনুষ্ঠান ছেড়ে তার প্রেমিকের সাথে রোমান্স করতে গিয়েছিল। জানেন আপনার মেয়ের প্রেমিকটাকে? আপনার ছেলের বন্ধু আরিয়ান। তোর মতো মিথ্যাবাদীর কথা কেউ বিশ্বাস করবে না এখানের। তোর কথার কোনো ভিত্তি নেই, কারণ তোর কথাগুলো সপক্ষে কোনো প্রমাণ নেই। কে বললো নেই? এই দেখুন প্রমাণ। নিহান তার পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করে। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আর আরিয়ান ভাইয়া জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। না, একটু মিস্টেক হলো। আমি আরিয়ান ভাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। আরিয়ান ভাইয়া বিড়বিড় করে কিছু বলছে, যেটা ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে না। সবাই আব্বুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছে। নিহান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এর পরেও বলবেন আপনার মেয়ে দোয়া তুলসী পাতা? আর যাই হোক,
এখন একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করার আমার পক্ষে সম্ভব না। আমি হতভম্ব হয়ে বসে আছি, বিস্মিত নয়নে তাকিয়ে আছি নিহানের দিকে। কয়েক ঘন্টার মাঝে কি করে মানুষ এতটা পরিবর্তন হয়ে যেতে পারে? সবই তো নিহানের নাটক ছিল। মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? নিহান আমার বিশ্বাসের সুযোগ নিল। নিহান বুঝতে পারছে আমি কিছু বলবো, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিহান তার সদ্য বিয়ে করা বউকে নিয়ে হনহন করে চলে যায়। আমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি নিহানের যাওয়ার দিকে। আশেপাশের লোকজন আমাকে নিয়ে কানাকানি করছে, কিন্তু আমার কোনো অনুভূতি কাজ করছে না। নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু বুকে হাত দিয়ে চেয়ারে দপ করে বসে পড়ে। আমি আব্বুর কাছে যেতে নিলেই আব্বু বাধা প্রদান করে। আন্টি আর আঙ্কেল, হারিয়ান ভাই আর আব্বু আম্মু আব্বুর সামনে দাঁড়ায়। ভাই সাহেব, যা হওয়ার তো হয়েই গেছে। আমাদের মান সম্মান যা নষ্ট হওয়ার তা হয়েই গেছে। আমি চাইছি আজকে আরিয়ান আর আরশির বিয়ে দিয়ে দিতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে, যদি তাতে মানুষের মুখ একটু বন্ধ হয়। আব্বু কিছু বলে না, বলে শুধু মাথা নেড়ে সায় জানায়। আব্বুর কোনো অমত নেই। আরিয়ান ভাইয়া করুণ কণ্ঠে বলল, আব্বু। আঙ্কেল ধমক দিয়ে আরিয়ান ভাইয়াকে চুপ করিয়ে দেয় আর রাগী কণ্ঠে বলে, আর কোনো নাটক করার বাকি আছে তোমার? এত তামাশা করেও শান্তি হয়নি? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। সবাই জোর করে আমাদের দুজনকে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিল। আরিয়ান ভাইয়া কবুল বলে হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে। এটাই স্বাভাবিক। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। হয়তো আমার জীবনটা এখন নাটকের চেয়ে নাটকীয় হয়ে যাবে। আমি নিজের হাতে নিজের জীবন নষ্ট করে দিলাম। আমি এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছি আরিয়ান ভাইয়ার ভিড়ে। একটু আগে আনহা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। আমার চোখ দিয়ে আর পানি পড়ছে না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। নিহান কেন আমার সাথে এমন করলো? ও আমাকে বললেই আমি ওর জীবন থেকে সরে যেতাম। কেন আমার নামের সাথে চরিত্রহীনার শব্দটা জুড়ে দিল? দরম করে দরজার খোলার শব্দে আমি কেঁপে উঠি। জানি আরিয়ান ভাইয়া এসেছে। ভয়ে জড়সড় হয়ে বসে পড়ি বিছানার এক কোণে। এখন আমার সাথে কি হতে পারে, এটা ভেবেই আমার আত্মা কেঁপে উঠছে। কিছু ভাঙার শব্দে আমি চমকে উঠি। কিছু ভাঙার শব্দে আমি চমকে উঠি। ঘুমটা একটু উপরে তুলে রুমে চোখ বুলাতে আমার চোখ বড় বড় হয়ে যায়। রুমের অবস্থা বেহাল। ফুলদানের ভাঙা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে। সোফার কুশনগুলো নিচে পড়ে আছে। ভাঙা শোপিস পড়ে আছে নিচে। হঠাৎ আরিয়ান ভাই আমার দিকে তাকাতে ভয় পেয়ে যায়। ওনার চোখগুলো দেখে আমার কলিজায় পানি শুকিয়ে যাচ্ছে। ওনার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক রেগে আছেন। রেগে থাকারই কথা। আমার জন্যই ওনার লাইফটা শেষ হয়ে গেল। কিছুটা হাত ওনারও আছে। আচমকা আরিয়ান ভাই আমার গলা চেপে ধরে। এত জোরে গলা চেপে ধরেছে যে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমার জানটা এখনই বেরিয়ে যাবে। চোখ উল্টে আসছে। উনি আমার গলা ছেড়ে দিলেন। আমি গলা ধরে কাশতে শুরু করলাম। উনি হুঙ্কার ছেড়ে বললেন, খুব শখ না আমার বউ হওয়ার? আমার বউ হওয়ার শখ তোকে 2 দিনের মাঝেই মিটিয়ে দিব। নিহান ঠিক বলেছিল, তুই আসলেই চরিত্রহীনা। এক ছেলে দিয়ে তোর হয় না, তাই তো তুই প্ল্যান করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করে নিলে। আমার লাইফটা তুই শেষ করে দিলি। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। সবার চোখে আমাকে নিচে নামিয়ে দিলি। এর জন্য কোনোদিন আমি তোকে ক্ষমা করব না। কোনো দিন না। তুই এখানে থেকে দুঃখে দুঃখে মরবি। এই আরিয়ান আব্রাহাম তোর জীবন নরক করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলে আরিয়ান ভাইয়া আমার হাত ধরে
জোরে টান দেয়। আমি টাল সামলাতে না পেরে ওনার বুকের উপর হুমড়ি খেয়ে ফিরি। উনি ধাক্কা মেরে আমাকে ওনার কাছ থেকে সরিয়ে দেন। ধাক্কাটা এত জোরে দিয়েছিলেন যে আমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যাই। ফ্লোরে আগে থেকে পড়ে থাকা ফুলদানির ভাঙা অংশে কপাল লেগে কপালের এক সাইডে অনেকটা কেটে যায়। উনি আমার দিকে ফিরে তাকালেন না। দুফদা পা ফেলে রুম থেকে বের হয়ে যান। আমি কপালে হাত দিয়ে দেখি অনেকটা কেটে গেছে। কপাল থেকে শুয়ে শুয়ে রক্ত পড়ছে। আমি রক্ত বরাবরই ভয় পাই। রক্ত দেখলে আমার মাথা ঘুরায়। আমার রক্ত ভয়ঙ্কর কবিয়ে আছে। মাথা ঘুরছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। জ্ঞান হারিয়ে দপাস করে ফ্লোরে পড়ে গেলাম। হঠাৎ মুখের উপর টুপটুপ করে পানি পড়ার আমি ফিটফিট করে চোখ খুলে নিজের মুখের কাছে আর একটা মুখ দেখে ভয় পেয়ে যাই। মুখের উপর পানি পড়ায় আমি চমকে উঠি। চমকে গিয়ে ভালো করে চোখ খোলার চেষ্টা করি, কিন্তু পারি না। চোখ ঝালাফোড়া করছে, মাথা বার লাগছে, হয়তো জ্বর এসেছে। কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। চোখ জোড়া ভারবার করে বন্ধ হয়ে আসছে। আধো আধো চোখ খুলে দেখি আরিয়ান ভাইয়া কাঁদছে। কিন্তু আরিয়ান ভাইয়া কেন কাঁদছে? আমার মুখ ওনার দুই হাতের মাঝে। উনি কিছু একটা বলছেন, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না। অস্পষ্ট এতটুকুই শুনতে পেলাম, আই এম সরি আয়না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। ওনার আর কোনো কথা আমার কানে এলো না। উনি আমার উপর ঢলে পড়লেন। ওনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। উনি কি ড্রিঙ্ক করেছেন? আর কিছু ভাবতে পারলাম না। চোখ বুজে এলো। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করে চমকে উঠলাম। আমি তো ফ্লোরে শুয়েছিলাম, তাহলে বিছানায় আসলাম কি করে? কপালে হাত দিয়ে দেখি ব্যান্ডেজ করা। তখন রাতে কথা মনে পড়ে যে আরিয়ান ভাইয়া নিয়ে এসেছেন বিছানায়, আর ব্যান্ডেজ উনিই করে দিয়েছেন হয়তো। উনি তো তখন কাঁদছিলেন, কিন্তু কেন? উনি একটা মেয়ের নাম বলেছিলেন। মেয়েটার নাম যেন কি? ও হ্যাঁ, আয়না। তাহলে কি আয়না ওনার গার্লফ্রেন্ডের নাম? আমার জন্য আয়না আপু কষ্ট পাচ্ছে। আমি ওনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়লাম। আর কিছু ভাবতে পারছি না। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরে জ্বর না থাকলেও প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা শাওয়ার নিয়ে 1 কাপ চা খেলে মাথা যন্ত্রণাটা ছেড়ে দিত। ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া, 8টা বেজে গেছে। আর আমি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি। লোকে কি ভাববে? নতুন বউ সকাল 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি রুমের চারপাশে চোখ বুলালাম। না, আরিয়ান ভাইয়া রুমে নেই। সারা রুম গোছানো, কোনো জিনিসের ভাঙা অংশ পড়ে নেই। আমি আর কিছু না ভেবে বিছানা থেকে নেমে শাওয়ার নিতে চলে যাই। দ্রুত শাওয়ার নিয়ে একটা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হই। রুমে কেউ নেই, হয়তো উনি এখনও আসেননি। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু পরিপাটি হয়ে নিলাম। ভয়ে ভয়ে রুম থেকে বের হলাম। আন্টি কিচেনে রান্না করছেন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম কিচেনের দিকে। আন্টির পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ি। আন্টি আমার সাথে একটাও কথা বললেন না। ইনফ্যাক্ট আমার দিকে ফিরেও তাকালেন না। গোমরা মুখ করে এক মনে কাজ করে যাচ্ছেন। হয়তো আমার উপর রেগে আছেন। রেগে থাকারই কথা। আমার জন্য ওনাদের একমাত্র ছেলের বিয়ে এভাবে হলো। হয়তো আরিয়ান ভাইয়া এতক্ষণে সত্যিটা বলেও দিয়েছে যে আমার একটু ভুলের জন্যই সব কিছু এলোমেলো হয়ে গেল। সবার সামনে ওনাদের মাথা নিচু হয়ে গেল। আমি আচমকা আন্টির পা জড়িয়ে ধরে কেঁদে দিই। কাঁদতে থাকা অবস্থায় বলতে শুরু করি, আন্টি বিশ্বাস করো, আমার আর আরিয়ান ভাইয়ার মাঝে কোনো সম্পর্ক ছিল না। সব কিছু একটা ভুল বুঝাবুঝি। কেউ ইচ্ছে করে এমনটা করেছে আমাদের নামে বদনাম ছড়ানোর জন্য। এসবের মাঝে আমাদের কোনো দোষ ছিল না। তোমরা আমাদের কথা না শুনে আমাদের বিয়ে দিয়ে দিলে। আমার সাথে আরিয়ান ভাইয়ার বিয়ে দিয়ে তোমরা নিজের ছেলের জীবন নষ্ট করে দিলে। যদিও দোষটা আমার ছিল একটু। আন্টি আমাকে ক্ষমা করে দাও প্লিজ,
আমার উপর রাগ করে থেকো না মা। তুমি রাগ করে থাকলে আমার একটুও ভালো লাগে না। এই কি করছিস, কি পা ধরছিস কেন? আন্টি আমার কাঁধ ধরে দাঁড় করায়, চোখের পানিটা মুছে দিয়ে বলে, মায়েরা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি একটুও রেগে নেই, বরং তোর আর আরিয়ানের বিয়ে হওয়ায় আমি খুশি হয়েছি। আমি জানি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই। ওই বদমাইশ ছেলেটা প্ল্যান করে সব কিছু করেছে। এক মেয়েতে এদের মন ভরে, নতুন একটা মেয়ে পেয়েছে তাই। তোকে রাস্তা থেকে সরানোর জন্য আরিয়ানের সাথে তোকে জড়িয়ে এমন বাজে একটা প্ল্যান করেছে। আন্টি সত্যিই তুমি আমার উপর রেগে নেই? একটুও না। যা এবার এই কফিটা আরিয়ানকে দিয়ে আয়। উনি তো রুমে নেই, তুই গিয়ে দেখ রুমেই আছে। এই সময় আরিয়ান রুম থেকে বের হয় না, ব্যালকনিতে ছিল, তাই হয়তো তুই খেয়াল করিসনি। ও। যখনই কফিটা হাতে নিতে যাব আমার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজ ওপেন করে তো আমার চোখ ছানা বড়া। স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করছো, কিন্তু আমি তো ভালো নেই। প্রতি মুহূর্তে তোমার প্রণয়ের দহনে পড়ছি আমি। মেসেজটা কে দিয়েছে বুঝতে পারছি না, কারণ মেসেজটা আননোন নাম্বার থেকে আসছে। আমি মেসেজের রিপ্লাই না দিয়ে নাম্বারটা ব্লক করে দিলাম। আরিয়ান দেখলে হয়তো আমাকে আরও খারাপ মেয়ে ভাববে, যেটা আমি চাই না। এমনিতে আমি সবার চোখে চরিত্রহীন। নিজের জীবনে আমি আর ঝামেলা চাই না, এখন একটু ভালোভাবে বাঁচতে চাই। আন্টির হাত থেকে কফিটা নিয়ে রুমের দিকে পা বাড়লাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আরিয়ান ভাইকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। আমার জন্য দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেল, তাদের এক করার দায়িত্ব আমার। আমি মাঝখান থেকে সরে গিয়ে আরিয়ান ভাইয়া আর আয়না আফুকে এক করে দিব। এই নিন আপনার কফি। আরিয়ান ভাইয়ার সোফায় বসে ফোন স্ক্রল করছিল। আমি ওনার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি আমার বোধগম্য হচ্ছে না। একদম বউ সাজার চেষ্টা করবি না, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই এমন কোমর বের করে শাড়ি পরে রাখলেও লাভ নেই। তোকে আমার সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে। ভাইয়া আমার হাত থেকে কফিটা নিতে নিতে কথাটা বলল। আমি তাড়াতাড়ি শাড়ি নিয়ে কোমর ডেকে দিলাম। আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আর আমাকে সহ্য করতে হবে না। আমার কথাটা শুনে ভাইয়ার চোখের রং পরিবর্তন হয়ে গেল। রাগে শরীর কাঁপছে ভাইয়ার। উনি আমার হাতের কফিটা আমার দিকে ছুঁড়ে মারেন। কিছুটা কফি এসে আমার হাতের উপর পড়ে। আমি আঁতকে উঠে একটু দূরে সরে যাই। কফিটা এতটাও গরম ছিল না, তবুও হাত জ্বলে যাচ্ছে। সোফা থেকে উঠে এসে আমার গাল চেপে ধরে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সেদিকের ওনার কোনো খেয়াল নেই। উনি চিৎকার দিয়ে বলে, তোকে ডিভোর্স দিয়ে দিব? তুই আমার হারানো মান সম্মান ফিরিয়ে দিতে পারবি? যদি পারিস তাহলে ডিভোর্সের কথা বলিস। জানি পারবি না। আরেক দিন যদি ডিভোর্সের কথা বলিস তাহলে তোর এই মুখটা আমি ভেঙে দিব। তোকে আমি কোনো দিনও ডিভোর্স দিব না। তোকে কাছেও টেনে নিব না, আবার দূরেও যেতে দিব না। কথাগুলো বলে উনি আমার গাল ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যান। আমি দফ করে বিছানায় শুয়ে পড়ি। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি আর এসব নিতে পারছি না। কেন নিহান তুমি এমন করলে? কেন আমার জীবনটা নরক বানিয়ে দিলে? একটা থাপ্পড়ের প্রতিশোধ এভাবে না নিয়ে আমাকে কলেজে সবার সামনে 5টা থাপ্পড় মারতে। তুমি যদি আমাকে না ঠকাতে তাহলে আজকের দিনটাই অন্যরকম হতো। আমার ঘুম ভাঙতো তোমার মুখটা দেখে। ঘুম ভেঙে আমি নিজেকে তোমার বুকে আবিষ্কার করতাম। কিন্তু আজ যেই সেই বুকে অন্য কেউ। নিহান তুমি তো একদিন বলেছিলে তোমার বুকে মাথা রাখার অধিকার শুধু আমার। সেই কথা কি তোমার মনে আছে? সত্যিই আমি অনেক বোকা।
যে আমার সাথে থাকবে না বলে আমাকে চরিত্রহীন প্রমাণ করলো, সে এসব কথা মনে রাখে। চোখের সামনে এখনো ভাসছে গায়ে হলুদের দিন ঘটে যাওয়া ঘটনাগুলো। ছোট একটা ভুল বোঝাবুঝি পাল্টে গেল সবার জীবন। ওটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ ইচ্ছে করে করেছে? আমার আর নিহানের ইচ্ছেতে আমাদের দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে করা হয়। অনুষ্ঠানটা অবশ্য আমাদের বাসায় করা হয়েছিল। সবাই আমাদের গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে। হলুদ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে নিহান আমাকে কানে কানে বলে, সবাই আমাকে হলুদ লাগিয়েছে, সেও লাগাতে চায়। সবার সামনে তো আর বরকনের গায়ে হলুদ লাগাতে পারে না। তাই নিহান আমাকে সিঁড়ির ডান দিকের রুমটাতে যেতে বলে। আমিও নিহানের কথা অনুযায়ী সিঁড়ির ডান পাশের রুমটাতে চলে যাই। হলুদ অনুষ্ঠানে গার্ডেনে করা হয়েছে, তাই বাসা একদম ফাঁকা। সবাই গার্ডেনেই আনন্দ করছে। সিঁড়ির ডান পাশের রুমটাতে দেখি নিহান উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি নিহানকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর আমি নিহানের গালে হলুদ ছুঁয়ে দিই। আমি আগে থেকে প্ল্যান করে হাতে করে হলুদ নিয়ে এসেছিলাম। নিহানের গালে স্পর্শ করে বুঝতে পারি এটা নিহান না, কারণ নিহান ভেবে যার গালে হাত দিয়েছি তার গালে ট্রিম করা দাড়ি। নিহানের গালে কোনো দাড়ি নেই, কারণ নিহান সবসময় ক্লিন শেভ করে। আমি ত্বরিত গতিতে লোকটিকে ছেড়ে দিই। লোকটি এবার পিছন ঘুরে তাকায়। লোকটার ফেস দেখে আমি আঁতকে উঠি, কারণ আমার সামনে আর কেউ নেই, বরং আরিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে। আরিয়ান ভাইয়াকে দেখেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক রেগে আছেন। সব ছেলেরা এক রঙের পাঞ্জাবি পরেছে, আর নিহান এবং আরিয়ান ভাইয়ার হাইট সেম হওয়ায় আমি আরিয়ান ভাইয়াকে আর নিহানের মাঝে পার্থক্য করতে পারিনি। আমি একবার আরিয়ান ভাইয়ার মুখের দিকে তো আরেকবার দরজার দিকে তাকিয়ে দৌড়। আরিয়ান ভাইয়া আমার ধরতে পারলে কাঁচা চিবিয়ে খাবে। আনহার ডাকে আমার ভাবনায় সেট পড়ে। ওইভাবে আনহার কথায় আমি চমকে যাই। ব্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলি, আনহা, তুই আমাকে ভাবি ডাকছিস কেন? আনহা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, জীবনে শুনছো কোনো দিন ভাইয়ের বউকে কেউ আপু ডাকে? তুমি আমার ভাইয়ের একমাত্র বউ, তোমাকে ভাবি ডাকবো না তো কাকে ভাবি ডাকবো? কেন ডাকতে এসেছিস? কিছু বলবি তুই? ও হ্যাঁ, আম্মু তোমাকে ব্রেস্ট করার জন্য ডাকতে পাঠিয়েছিল আমাকে, আর আমি এসে বকবক শুরু করে দিয়েছি। চলো তাড়াতাড়ি। চল। আমি ডাইনিং রুমে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আঙ্কেল আর আরিয়ান ভাইয়া বসে আছে। আমার আঙ্কেলকে দেখে ভীষণ ভয় করছে। আঙ্কেল ভীষণ রাগী। সবার সাথেই গম্ভীরভাবে কথা বলতেন, শুধু আমার আর আনহার সাথে একটু হাসি মুখে কথা বলতেন। সেই কারণটা আমার অজানা। আনহা আমাকে আরিয়ান ভাইয়ার পাশের চেয়ারটাতে বসিয়ে দেয়। আনহাও আর একটা চেয়ার টেনে বসে পড়ে। আন্টি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। কেউ কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। আমিও ভয়ে কোনো কথা বলছি না। আঙ্কেল এত সহজে বিষয়টা হজম করে নিলেও আমার মানতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এই বুঝি আঙ্কেল চিৎকার করে বলে উঠল, আরশির মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। না, তেমন কিছু হলো না। সবাই চুপচাপ খেয়েই চলেছে। নীরবতা ভেঙে আন্টি বলে, আরিয়ান, তুই আরশিকে নিয়ে আগামীকালকে আরশিদের বাসায় যাবি। নিয়ম অনুযায়ী আজকে যাওয়ার কথা ছিল, এত সব ঝামেলার মাঝে ভুলেই গিয়েছিলাম। আন্টিকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে আরিয়ান ভাইয়া বলে, আমি আরশিকে নিয়ে কোথাও যেতে পারবো না, আর ওই বাড়িতে তো কিছুতেই না। আমার ভাইয়াকেও সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আঙ্কেল ধমকের সাথে বলেন, দিন দিন চূড়ান্ত লেভেলের বেয়াদব হয়ে যাচ্ছ। বেয়াদব
বড়দের মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। তুমি কালকে আর শিখিনি ওই বাড়িতে যাবে। দিস ইজ ফাইনাল। আরিয়ান ভাইয়া আর কিছু বলছে না, তবে কাচুমাচু মুখ করে বসে আছে। ওনার মুখটা দেখে আমার হাসি পাচ্ছে। আমি মুখ টিপে হাসছি। ওই তুই এভাবে দাঁত কেলাচ্ছিস কেন? আরিয়ান ভাইয়ার কথাটা বলতে দেরি হলো, কিন্তু আঙ্কেলের ধমক দিতে দেরি হলো না। আরিয়ান, এসব কোন ধরনের বিহেভিয়ার? নিজের স্ত্রীকে কেউ তুই করে ডাকে? আমাকে কোনোদিন তোমার আম্মুকে তুই ডাকতে শুনেছ? আগে তোমাদের মাঝে যা ছিল সব ভুলে যাও। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী, তাই স্বামী স্ত্রীর মতো বিহেভ করবে। নেক্সট টাইম যেন এসব তুই তোকারি না শুনি। আরিয়ান ভাইয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আমি মুখ টিপে হাসছি। আরিয়ান ভাইয়া আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি ওনার এই দৃষ্টির মানে খুব ভালো করেই জানি। উনি বুঝাতে চাইছেন, তুই রুমে চল, তারপর তোর দাঁত কেলানো বের করব। আমিও একটা ডোন্ট কেয়ার ভাব নিলাম, যেন ওনাকে দেখতেই পাইনি। এমন ভয় ফেলেও রুমে গেলে শাস্তি দিবেন ভয় না পেলেও। তাই এখন ভয় পেয়ে খাবার খাওয়ার মুড নষ্ট করতে চাই না। খাবার শেষ হতে আনহা কলেজে চলে গেল। আরিয়ান ভাইয়া ঠুস করে রুমে চলে গেল। আঙ্কেল গিয়ে সোফায় বসলেন। আন্টি সব কিছু গুছিয়ে রাখার জন্য কিচেনে চলে গেলেন। আমিও চেয়ার থেকে উঠে গুটি গুটি পায়ে আঙ্কেলের পাশে গিয়ে সোফায় বসে পড়লাম। কথা বলতে যেও গলায় কথাগুলো দলা ফাঁকিয়ে আসছে। ভীষণ ভয় করছে, ভয়ে বুক কাঁপছে। যদি আঙ্কেল অপমান করে? আমি ভয়ে ভয়ে বললাম, আঙ্কেল কোনো কথা বললেন না। আমি আবার বললাম, আঙ্কেল এবারও কোনো কথা বললেন না। আঙ্কেল আগের ভঙ্গিতেই বসে আছে। এবার আমার কান্না চলে আসছে। আমি নিজের কান্না আটকে রাখতে না পেরে শব্দ করে কেঁদে দিলাম। আমার কান্নার শব্দ শুনে আঙ্কেল হয়তো একটু চমকে গেলেন। আঙ্কেল বিচলিত হয়ে অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? আনহা কিছু বলেছে? আরিয়ান? আমি মাথা নেড়ে না জানালাম। তাহলে কাঁদছিস কেন মা? তুই না বললে বুঝবো কি করে কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোমাকে এতবার ডাকলাম, তুমি রেসপন্স করলে না কেন? এটার জন্য আমার মাটা কাঁদছে? আমি তো তোর উপর রাগ করে কথা বলছিলাম না। তুই আমাকে সেই কখন থেকে আঙ্কেল বলে ডাকছিস? তুই আরিয়ানের বউ, আমি তো এখন থেকে তোর শ্বশুর, তার মানে বাবা। তোর উচিত না আমাকে বাবা বলে ডাকা? সরি বাবা, তুমি কি ওই দিনের ঘটনার জন্য আমার উপর রাগ করে আছো? একদমই না, বরং আমি খুশি হয়েছি আরিয়ানের সাথে তোর বিয়ে হয়েছে বলে। ও নিহান ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। বদ ছেলে একটা। তুই জেদ না ধরলে তোর আব্বু ওই নিহানের সাথে কিছুতেই তোর বিয়ে ঠিক করতো না। বিয়ে তো অনেক দূরের কথা, তোর আশেপাশেও ঘেঁষতে দিত না। ওই দিন বিয়ের দিন ছিল বলে ওই ফাজিল ছেলেটা বেঁচে গিয়েছিল, না হলে মেরে জেলে ভরে দিতাম। বাবা পুলিশ ইন্সপেক্টর, আরিয়ান ভাইয়া পেশায় ডক্টর। সবে মাত্র 3 মাস হয়েছে হসপিটালে জয়েন করেছে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবার সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়ালাম। আজকে ভীষণ শান্তি লাগছে। আন্টি বা আঙ্কেল কেউই আমার উপর রেগে নেই। রুমে গিয়ে দেখি আরিয়ান ভাইয়া সারা রুম জুড়ে ফাইসারি করছেন। আমার উপর রাগ জ্বালার জন্যই হয়তো ওয়েট করছেন। আমি রুমে ঢুকতেই উনি আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরেন। আমি চোখ মুখ কুঁচকে ফেলি। তখন তো খুব 32 ফাটি দাঁত বের করে ক্লোজা ফ্যাট দিচ্ছিলি, এখন এমন মুখ অন্ধকার করে রেখেছো কেন বাবু? এখন হাসো দেখি, কত হাসতে পারো বাবু? ওনার মুখ থেকে তুমি আর বাবু শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি কি পাগল হয়ে গেছেন? আমাকে বাবু ডাকছে। উনি ডেট এক্সপায়ার্ড কিছু খেয়েছেন? আমি চোখ ছোট ছোট করে বলি, আপনি উল্টাপাল্টা কিছু খেয়েছেন? জাস্ট শাট আপ। উনি এত জোরে ধমক দিয়েছেন সে আমি ভয়ে লাফিয়ে উঠি।
উনি আমার হাত দুটো আর একটু জোরে চেপে ধরেন দেওয়ালের সাথে। আমি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলি। আমি কাতর গলায় বলি, আহ ভাইয়া লাগছে। ভাইয়া বলতে দেরি হলো, কিন্তু ওনার ধমক দিতে দেরি হলো না। চুপ বেয়াদব, নিজের হাজব্যান্ডকে কেউ ভাইয়া ডাকে? জীবনে শুনছিস? আরেকবার ভাইয়া ডাকলে থাপড়াইয়া তোর গাল লাল করে দিব। ম্যানারলেস মেয়ে কোথাকার, নিজের হাজব্যান্ডকে ভাইয়া ডাকে। উনি আমার দিকে কটমট করে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যান। উনি ওয়াশরুমে যেতেই আমি অট্টহাসিতে ফেটে পড়ি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি উনি বাবার কথাগুলোই আমাকে ফিরিয়ে দিচ্ছেন। বাবার মুখের উপর তো কিছু বলতে পারলেন না, তাই সুযোগ পেয়ে আমার উপর টর্নেডো বয়ে দিলেন। হঠাৎ আমার নজর যায় বুক সেলফে রাখা ওনার একটা ডায়েরির উপর। আমি ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরির উপর সুন্দর করে আয়না নামটা লেখা। তাহলে ডায়েরিটা আয়না আপুকে নিয়ে লেখা। এই ডায়েরিটা পড়ে অবশ্যই আয়না আপু সম্পর্কে কিছু জানতে পারবো। আয়না আপুর সম্পর্কে কিছু জানতে পারলে ওনাকে আর আয়না আপুকে হ্যাক করতে আমার সুবিধা হবে। ডায়েরির প্রথম পাতায় এক জোড়া চোখ আঁকা। এত সুন্দর করে নিপুণ হাতে চোখ জোড়া এঁকেছে, যা কোনো প্রফেশনাল আর্টিস্ট ছাড়া সম্ভব না। চোখ জোড়া অদ্ভুত সুন্দর আর মায়াবী। চোখ জোড়া যেন কথা বলছে। চোখ জোড়া নিশ্চয়ই আয়না আপুর। চোখ জোড়া ওনারা আর আয়না আপুর ভালোবাসার গভীরতা প্রকাশ করছে। কিন্তু চোখ জোড়া আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। এই চোখ জোড়া আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু এখন মনে পড়ছে না। আমি আর কিছু না ভেবে পাতা উল্টাই। ডায়েরির দ্বিতীয় পাতায় লেখা ওনার আবেগ অনুভূতি মিশ্রিত কিছু কথা। আমি সব বলতে পারি না ভাবতে তোমায় ভুলার মতো কথা। সব কথা বলতে পারি না শুধু বলতে তোমায় ভালোবাসার কথা। আমি দ্বিতীয় পেজ উল্টাই। দ্বিতীয় পেজে লেখা, তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তোমাকে আপন করে নেব। তুমি আমাকে যতই দুঃখ দাও আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেব। তুমি যদি আমাকে ভালোবাসা দাও তোমাকে এই বুকে জড়িয়ে নেব। আর কখনো যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে সারাটি জীবন নীরবে ভালোবেসে যাব। আরেকটা পেজ পড়তে যাব তার আগে কেউ ছু মেরে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয়। হুট করে এভাবে ডায়েরি কেড়ে নেওয়ায় আমি একটু চমকে উঠি। সামনে আরিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আরিয়ান ভাইয়াকে আমার সামনে আশা করিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি। ওনার চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই। ওনার ডায়েরি হাতে নেওয়ার জন্য নিশ্চয়ই উনি আমার উপর রেগে গেছেন। রেগে যাওয়ারই কথা। না বলে দৌড়েছি ওনার পার্সোনাল জিনিস। আমিও প্রচণ্ড বোকা। উনি রুমে না থাকলে ডায়েরিটা ধরতাম, তাহলে উনি জানতেও পারতেন না আর আমার ডায়েরিটা পড়া কমপ্লিট হয়ে যেত। উনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলেই পারতাম। নিজের বোকামির জন্য নিজেকেই ধিক্কার জানাচ্ছি। উনি রেগে দাঁতে দাঁত চেপে বলেন, তোর সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেওয়ার? তুই এত ম্যানারলেস কেন? এত বড় হয়ে গেছিস এখনও জানিস না না বলে কারো জিনিস ধরতে নেই? আর তুই আমার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে টানাটানি করছিস। নেক্সট টাইম আমার জিনিস সার্চ করবি না। আমার জিনিসের ধারে কাছেও তুই ঘেসবি না। নেক্সট টাইম আমার জিনিসে হাত দিলে তোর হাত কেটে ফেলবো আমি। আরশি। হুট করে কোনো পুরুষালী কণ্ঠ আমার নিজের নাম শুনে আমি চমকে উঠি। এই কণ্ঠের মালিক যে আমার পরিচিত না, আমার আপনজন, একান্তই আমার আপনজন। আমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আমি দৌড়ে চলে যেতে নিলে আরিয়ান ভাই আমার হাতটা টেনে ধরে। দাঁড়িয়ে যায় আমি। উনি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওনার বুকের উপর ফেলেন। আমি হকচকিয়ে যাই। উনি আমার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নেন। আমাদের মাঝের কথা যেন আমাদের মাঝে সীমাবদ্ধ থাকে। বাইরের কোনো লোক যেন আমাদের ভিতরে কথা না জানে। আমার ভাইয়া আপনার কাছে বাইরের লোক হয়ে গেল? অবশ্যই ভাইয়া না, আপনার ফ্রেন্ড। দেখ, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমাদের মাঝে কি হয়েছে না হয়েছে তোর ভাই যেন না জানে। যদি আমার কথার অবাধ্য হোস
তাহলে কি হতে পারে তার ধারণা তুই আগেই পেয়েছিস। কথাগুলো উনি বেশ শান্ত গলায় বললেন। লাস্টের কথাটা কোমরে জোরে চাপ দিয়ে বলে, এত জোরে কোমরে চেপে ধরেছে যে আমার চোখ টলমল করে ওঠে। আমার অবাধ্য হয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চোখ দিয়ে। উনি কোমর থেকে হাত আলগা করে চোখের পানিটা মুছে দেন। আমাদের মাঝে যাই থাকুক না কেন, সারা দুনিয়া জানবে আমরা হ্যাপি কাপল। নো কান্নাকাটি, অনলি স্মাইল বেব। চল শালাবাবু, তোমাকে ডাকছে। উনি এক হাতে আমাকে জড়িয়ে ধরে রুম থেকে বের হয়ে এলেন। আমরা নিচে নামতে ভাইয়া প্রশ্ন ছড়ে দিলে, এসব কি আমি শুনছি? আরশি, তোদের মাঝে যদি আগে থেকে সম্পর্ক থাকে তাহলে আমাকে বললি না কেন? আমার বিয়ের সময় ভাইয়া উপস্থিত ছিল না। আমার বিয়ের 2 দিন আগে অফিসের জরুরি কাজে ভাইয়াকে দেশের বাইরে যেতে হয়েছিল। তাই ভাইয়া আমাদের বিয়ের ব্যাপারে কিছু জানতো না। হয়তো দেশে ফিরে এই খবর শুনে এখানে ছুটে চলে আসছে। কেন আয়ান, তুই কি আমাদের বিয়ে হওয়াতে খুশি হসনি? তোদের বিয়েতে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সেটা আমি। আরশি নিহানকে বিয়ে করার জন্য জেদ না করলে আমি তোর সাথেই আরশির বিয়ে দিতাম। ওই নিহানকে দেখলে আমার গা জ্বলে। মনে হয় কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিছে। অ্যাটলিস্ট তোদের বিয়ে হলো, আমার মনস্কামনা পূর্ণ হলো। আরশি নিহানের মোহ কাটিয়ে যে তোর সাথে সম্পর্কে জড়িয়েছে তাতেই আমি খুশি। তোরা যদি তোদের সম্পর্কের কথা আমাকে আগে বলতি তাহলে এত ঝামেলা হতো না। তুই আসে ছোট ভাই হলে বলা যেত, তুই তো বড় ভাই। আর আমি তো তোকে গিয়ে বলতে পারি না দোস্ত আমি তোর বোনের সাথে প্রেম করি। কথাটা শুনতেও অভিমানান লাগে। আমি ভয় পাচ্ছিলাম এটা বলার পর তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিস। তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি। এটা আমি কিছুতেই মানতে পারতাম না। আর আরশির বিয়ে ঠিক হওয়ার 1 মাস পরেই আমার সাথে আশির প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমাদের হাতে ছিল মাত্র 15 দিন। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। বিয়ের দিন ঘনিয়ে আসছিল, আমরা কাউকে কিচ্ছু বলতে পারছিলাম না। এই বয়ে যদি আমাদের কারণে 2 পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই আমরা পরিবারের মান সম্মানের কথা ভেবে আমরা আমাদের ভালোবাসা স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিই। হলুদের দিন আরশি আর নিজেকে ঠিক রাখতে পারে না, আমার কাছে চলে আসে। বাকিটা তো তুই জানোসই। আমি শুধু অবাকের উপর অবাক হচ্ছি। অবাক হয়ে তাকিয়ে আছি আরিয়ান ভাইয়ের দিকে। মানুষ এত সুন্দর করেও গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, এটা আরিয়ান ভাইয়াকে না দেখলে বিশ্বাসই হতো না। কি সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলে দিলেন ভাইয়াকে। ওনার মিথ্যাগুলো যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে, তেমনি ভাইয়াও বিশ্বাস করে ফেলেন ওনার কথা। ভাগ্যিস ড্রয়িং রুমে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, নাহলে আর একটা গন্ডগোল লাগতো। আমি সকালে বাবা আর মাকে বুঝিয়েছি আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আর এখন উনি ভাইয়াকে বুঝাচ্ছেন আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক ছিল। এখানে বাকিরা থাকলে সবাই ওনার কথাই বিশ্বাস করত, কারণ উনি যেই মিথ্যা কথা বলার উপর পিএইচডি করে আসছেন তা আমার ভালোই বোঝা হয়ে গেছে। শালা তুই নিজে তো কষ্ট পাইছস, সাথে আমার বোনডারাও কাদাইছস। বালের ফিরিত করছো তোমরা। দেখ আয়ান, আমার সামনে একদম এসব ভাষা ইউজ করবি না। তোর যেমন নিহানকে দেখে গা জ্বলে, তেমনি আমারও এইসব ভাষা শুনলে গা জ্বলে। এইসব কম না তো তোমাকে কোলে নিয়ে আদর করবো? ফিরিত করার সময় মনে ছিল না আমার বোনের বিয়ে ঠিক হয়ে আছে? সবাইকে ভালোবাসার কথা বলার সময় তোমার মনে পড়লো আশির বিয়ে ঠিক হয়ে আছে? মামা, তোমার স্বভাব তো আমার একদম ভালো ঠিকছে না। তুমি আইনা তোর মুখে লাগাম দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড হলেও এখন তো ছোট বোনের হাজবেন্ড। এখানে আরশিও আছে, মুখে লাগাম দে। ছোট বোনের সামনে কি সব বলা শুরু করছস? আমার কথা শুনে ভাইয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমি যেখানে আছি ভাইয়ার হয়তো মনেই ছিল না। ভাইয়া আমার সামনে এসব ভাষা ইউজ করে না, আর স্ল্যাম তো একদমই ইউজ করে না। ভাইয়া গলা খাকারি দিয়ে বলে, আরশির তুই এখানে কি করছিস? জানিস যখন বড়রা
কথা বলে তখন ছোটোতে থাকতে নেই। আর এখানে দুটো ছেলে তাদের প্রাইভেট কথা বলছে, আর তুই এখানে দাঁড়িয়ে থেকে আমাদের প্রাইভেসি নষ্ট করছিস। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, নিজেকে ডেকে এনে নিজেই চলে যেতে বলছে। রীতিমতো আমাকে অপমান করছে, আমি তাদের প্রাইভেসি নষ্ট করছি। মানুষ ঠিকই বলে, কাজের বেলা কাজই, কাজ পুরোলেই ফাজি। এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে ইট দিয়ে বাড়ি মেরে ভাইয়ার মাথা ফাটিয়ে দিই। আমি রেগে কিছু বলতে যাব, তার আগে আমাকে পাশ কাটিয়ে তারা দুইজন চলে যায়। আমি ব্যালকনিতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি, আমার দৃষ্টি পুরোই নিবিদ্ধ। কিছুতেই কিছুর হিসেব মিলাতে পারছি না। সব কিছু ঠিক করতে গিয়ে কি আমি সব কিছু এলোমেলো করে দিচ্ছি, কিছুই বুঝতে পারছি না। আরিয়ান ভাইয়া যদি আয়না আপুকে ভালোবাসে, তাহলে আমাকে কেন ডিভোর্স দিতে চাইছে না? আমাকে সহ্য করতে পারে না, আবার আমাকে চোখের আড়ালও হতে দেয় না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, আমার জীবনটা কেমন জটিলতাময় হয়ে যাচ্ছে। বিষাক্ত জালে আটকা পড়ে যাচ্ছি আমি। নিহান, তুমি আমার জীবনটা বিষিয়ে দিয়ে গেলে। এর জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি অভিশাপ দিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর যাই হোক, ভালোবাসার মানুষকে তো আর অভিশাপ দেওয়া যায় না। ছি ছি, আমি এসব কী ভাবছি? নিহানের নাম নেওয়াও এখন আমার জন্য পাপ, কারণ আমি এখন আরিয়ান ভাইয়ের স্ত্রী। নিহানকে কিছুতেই আমি ভালোবাসতে পারি না এখন। তোর সাহস তো কম না, আমার স্ত্রী হয়ে অন্য ছেলের কথা চিন্তা করিস। আমার রুমে আমার বেলকনিতে বসে তুই অন্য ছেলের কথায় ভাবনায় মশগুল। তোর সাহস তো কম না, আমার স্ত্রী হয়ে অন্য ছেলের কথা চিন্তা করিস। আমার রুমে আমার বেলকনিতে বসে তুই অন্য ছেলের ভাবনায় মশগুল। তুই শুধু আমার কথাই ভাববি, অন্য কারো কথা না। বুঝতে পেরেছিস? আমি মাথা দুলিয়ে সম্মতি জানাই। এখন আমার একদমই ঝগড়া করতে ইচ্ছে করছে না। আর আরিয়ান ভাইয়া তো ঠিকই বলছে, অন্য ছেলের কথা ভাবা তো আমার জন্য এখন অন্যায়, কারণ আমি বিবাহিত। অন্য ছেলের কথা ভাবা আমার জন্য পাপ। বুঝতে পারলেই ভালো। আমি এক জায়গায় যাচ্ছি, আসতে রাত হবে। আমি অন্যদের মতো বলবো না যে আমার জন্য জেগে না থেকে ডিনার করে ঘুমিয়ে পড়ো। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুই সজাগ থাকবি। আমি আসলে দুজন একসাথে ডিনার করব। কথাগুলো বলেই উনি চলে যান। আমি তাড়াতাড়ি ব্যালকনি থেকে রুমে চলে আসি। এটাই মোক্ষম সময় ওনার ডায়েরি পড়া। উনি মনে হয় না 10টা-11টার আগে বাসায় আসবেন। আমি জানি ওনার ডায়েরিটা কোথায়। উনি আমার চোখের আড়ালে ডায়েরিটা কাবার্ডের উপর রেখে দিয়েছেন। উনি ভেবেছেন আমি দেখিনি সেটাই, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে দেখছি। উনি হয়তো ভেবেছেন কাবার্ডের উপর ডায়েরিটা রাখলে আমি নাগাল পাবো না, কিন্তু উনি তো জানে না আমি সুপার ট্যালেন্টেড নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি একটা চেয়ার নিয়ে এসে কাবার্ডের সামনে রাখি, তারপর চেয়ার থেকে উঠে পড়ি, কিন্তু কিছুতেই ডায়েরিটা নাগাল পাচ্ছি না। আল্লাহ কেন যে ছেলেদের মেয়েদের থেকে বেশি লম্বা বানাতে গেল? লম্বু লম্বু স্বামীগুলো খাটো স্ত্রীদের উপর এভাবে অত্যাচার করছে। বাংলাদেশে আইন হওয়া উচিত, ছেলেদের বেশি লম্বা হওয়া যাবে না, বেশি লম্বা হলে 10 বছরের জেল। পায়ের পাতার উপর বর দিয়ে দাঁড়ালাম, তবু নাগাল পাচ্ছি না। আমি আর সে এত সহজে হার মানব না। আমি চেয়ার থেকে নেমে সোফা থেকে একটা কুশন নিয়ে এসে চেয়ারের উপর রাখি, তারপর আবার চেয়ারের উপর উঠি। এবার পায়ের তলায় বর দিয়ে খুব সহজেই ডায়েরিটা হাতে পেয়ে যাই। ডায়েরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলি, আরিয়ানের বাচ্চা, আপনি যদি ঢালে ঢালে চলেন তাহলে আমি পাতায় পাতায় চলি। চেয়ার থেকে নেমে সব কিছু আগের জায়গায় রেখে আসি। যখনই ডায়েরিটা পড়া শুরু করব তখনই আমার ডাক পড়ে, মা আমাকে ডাকছে। তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ডায়েরিটা রেখে আম্মুর কাছে যাওয়া অন্য পা বাড়ালাম। বড়দের মুখের উপর তো আর না করে দেওয়া যায় না যে আমি আসতে পারবো না। মা ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। আমি ওনার সামনে গিয়ে বললাম, কিছু বলবা আম্মু? উনি আমার দিকে চমকে তাকালেন, যেন আমি মঙ্গল গ্রহের এলিয়েন। হঠাৎ উনি ঠোঁট মিলে হেসে বলেন, আসি।
আজকে আমি ভীষণ খুশি। আমি ভ্রু কুঁচকে তাকাই ওনার দিকে। উনি আলতো হেসে আমার হাত ধরে টেনে ওনার পাশে বসিয়ে দেন। তুই আমাকে আম্মু ডাকলি? আমার বিশ্বাসই হচ্ছে না। তোর মুখে আম্মু ডাক শুনে আমি কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক ইচ্ছে ছিল আমার পুতুলের মতো 2টা মেয়ে হবে। টুইন হলে তো কথাই ছিল না। দুজনকে আমি একরকম জামা কাপড় পরাবো, সবকিছু একরকম কিনে দিব দুজনের। একটা বিষাক্ত দিন আমার সব খুশি আনন্দ কেড়ে নিল আমার মা হওয়ার ক্ষমতা, কেড়ে নিল আমার সন্তান। এমন করে কেন বলছো? আমি কি তোমার মেয়ে না? তুই তো আমার আরেক মেয়ে। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে ঠিক করে নেই তোকেই আমার ছেলের বউ করে আনবো। তুই আমাকে মা বলে ডাকবি, আমার ইচ্ছা পূরণ হবে। আমার 2টা মেয়ে হবে, দুজনকে আমি নিজ হাতে সাজিয়ে দিব। কিন্তু তুই নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরলি। সত্যি আমি হিরে রেখে কাজ বেছে নিয়েছিলাম। আমি এসব কথা বাদ দাও, পুরনো কথা টেনে তো আর লাভ নেই। এখন তো আমি তোমার সাথেই আছি। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। দরজাটা লক করে বিছানার উপর বসে ডায়েরিটা হাতে নিলাম। 3য় পেজে দেখলাম খুব তুচ্ছ কারণে যে কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। কোনো মেয়ের ভুবন ভুলানো হাসি দেখে এক মুহূর্তে তাকে ভালো লেগে যেতে পারে, কিংবা রাস্তায় চলতে ফিরতে সুন্দরী কোনো মেয়েকে এক পলক দেখেই যে কোনো ছেলের হার্টবিট মিস হয়ে যেতে পারে। এসব আমার বিশ্বাস হতো না, কিন্তু তোকে যেদিন প্রথম দেখি সত্যি সত্যি আমার হার্টবিট মিস হয়ে গিয়েছিল। তোর ভুবন ভুলানো হাসিতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আরশি নামটা দেখে আমি থমকে যাই। আমার মনের মাঝে জেগে উঠছে অসংখ্য প্রশ্ন, কৌতূহল দমাতে না পেরে পরবর্তী পেজ উল্টাই। মাটির কোনায় কোনায় জলের বসবাস, পাতার ফোড়কে ফোড়কে পাখির বসবাস, নদীর কূলে কূলে নৌকার বসবাস, পাহাড়ের মাঝে ঝর্ণার বসবাস, অগণিত তারার মাঝে ছাদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস। আমার মনের মাঝে তোমার বসবাস। ভালোবাসি আরশি। আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসে, এটা কি করে সম্ভব? আরিয়ান ভাইয়া না আয়না আপুকে ভালোবাসে তাহলে? ডায়েরিটা যত পড়ছি ততই কৌতূহল বাড়ছে। পরবর্তী পেজে যাই। আমার আকাশটা তোমায় দিলাম, সেখানে তুমি পাখির মতো উড়ে বেড়াবে ডানা মেলে, আর রাতে চাঁদ হয়ে উঠবে আলো জেলে। আমার বাগানটাও তোমায় দিলাম, সেখানে তুমি ফুল হয়ে ফুটবে সুবাস ছড়িয়ে, প্রজাপতি হয়ে রং ছড়াবে আমায় জড়িয়ে। পরবর্তী পেজে যাই। কল্পনার রং তুলেতে তোমায় রাঙাবো, তুমি রাগ করো না, স্বপ্নের সিংহাসনে আমি তোমায় বসাবো। তুমি চলে যেও না, দক্ষিণা বাতাস হয়ে এলোমেলো করে দেব তোমার চুল। কখনো বা ভালোবেসে খোপায় গেঁথে দেব ফুল, বুকের পাঁজর ভেঙে প্রাসাদ বানিয়ে তোমায় দিলাম। তুমি থাকবে কি প্রতিটি বসন্তে, প্রতিটি বর্ষায়? আমি তোমাকে চাই, পাশে রাখবি কি? পরবর্তী পেজে যাই। জানিস আরশি, তোকে ভালোবেসে আমি একটা নাম দিয়েছি। নামটা হলো আয়না। আরশির সমার্থক শব্দ আয়না। তুই গাধা, এসব জানবি না। আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসতো, আর আমি কোনোদিন বুঝতেই পারিনি। সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে আমি এতদিন ধরে মরিচিকার পিছনে ছুটে চলেছি। ভাবতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু এখন একটাই নাম থাকবে, আর সেটা হলো আরিয়ান। নিহানকে আমি নিজের জীবন থেকে মুছে ফেলব। আমার জীবনের সবটা জুড়ে এখন থেকে শুধু থাকবে আরিয়ান। আমার ভালোবাসা শুধুমাত্র আরিয়ানের জন্য, অন্য কারোর জন্য নয়। পরবর্তী পেজে যাই। আর একটু কাছে সরে এসো, ভালো করে দেখে নেই তোমায়। বহুদিনের লুকানো ইচ্ছে, আমার মনের স্বাদ মিটিয়ে আমি দেখতে চাই তোমায়। খুব কাছে থেকে একদিন তোমাকে দেখব বলে আমি কত পূর্ণিমা অমাবস্যা পার করে দিয়েছি, নির্ঘুম কাটিয়েছি কত অস্থির দিন রাত। কতদিন আমি মনে মনে ভেবেছি তোমায়, কত কথা বলেছি অবিরাম। কতদিন
আমার ভাবনায় আমার স্বপ্নগুলি ছুঁয়ে দিয়েছে তোমায়। তোমার দিকে অপলক তাকিয়ে থেকেছি আমি। দেখেছি তোমার দুই চোখ জুড়ে কোনো এক স্বপ্নের গাঢ় ছায়া। আমি সেই স্বপ্নময় চোখের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকছি কত। এবার আমার স্বপ্নের সত্যি হয়ে সামনে এসে দাঁড়াও। একটিবার আমি প্রাণ ভরে দেখি তোমায়। পরবর্তী পেজে যে আমার অতি ইচ্ছে করে তোমার পাশে থাকি। ছোট একটা বাড়ি হবে, থাকবে ছোট উঠান, থাক না কিছু গাছগাছালি, পাখির ডাকে বিভোর ইচ্ছা হলে রাগ করব, যাব অনেক দূরে, না হয় তুমি মান বাঙালি আমার। জানি আমার এই ইচ্ছেটা পূরণ হবার নয়, কারণ তুমি তো অন্যতমিতে আছো। তোমার ভাবনায় অন্য কেউ, তোমার অস্তিত্ব জুড়ে শুধুই সে। আজকে সম্পূর্ণ ডায়েরিটাই পড়ে শেষ করব। আমার প্রতি ওনার প্রত্যেকটা অব্যক্ত অনুভূতি সম্পর্কে জানব। সইকে বলে ফিরিতি ভালো, হাসিতে হাসিতে ফিরিতি কুড়িয়া, কান্দিতে কান্দিতে জনম গেল। তোমাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট হয়ে যায়। তোমাকে যে আমি পাগলের মতো ভালোবাসি এটা বোঝানোর জন্য আমার এক জীবন খুব ছোট হয়ে যায়। এই নিঝুম রাতে একা আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি। আর সব প্রেম সফল হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হয়। আমি চাইলেই তোমাকে নিজের করে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ তুমি আমার কাছে ভালো থাকবে না। তুমি তো নিহানকে ভালোবাসো, ওর সাথে সারা জীবন থাকবে বলে পণ করেছ। নিহানের সাথে বেঁচে থাকার জন্য স্বপ্ন বুনেছ, কল্পনায় নিহানের সাথে ছোট্ট একটা সংসার সাজিয়েছ। এসব কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। কি লাভ তোমাকে নিজের করে যেখানে তুমি হ্যাপি থাকবে না? আমি চাই তুমি সারা জীবন হাসি খুশি থাকো। তোমার মুখের হাসির জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। নাইবা হলে আমার, তাই বলে কি ভুলে যাব তোমাকে? সারা জীবন নীরবে ভালোবেসে যাব তোমাকে। তোমার প্রণয়ের দহনে পূর্ব আমি, কাউকে দূর থেকেই ভালোবাসা এই সব থেকে পবিত্র ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না। কিছু অশ্রুবিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না। আর সবার অজান্তে আড়ালে একা যেখানে একজনই রানী। প্রেমিক পুরুষের সুখ নিহিত প্রেয়সীর মুখের হাসিতে। জানিস না, আজকে যখন তোকে হলুদের সাজে নিহান পাশে দেখেছিলাম, তখন আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার বুকে অজস্র ছুরি দিয়ে আঘাত করছে, হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছিলাম না তোকে নিহানের পাশে। দম বন্ধ হয়ে আসছিল। বারবার তোকে স্বার্থপর উপাধি দিতে ইচ্ছে করছিল, কারণ তুই আমার ভালোবাসাটা বুঝলি না। তুই যদি আমার ভালোবাসাটা বুঝতি, তাহলে নিহানের জায়গায় আমি থাকতাম। নিহান বারবার কথার ছলে তোর হাত ধরেছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই উপরে রুমে চলে আসি। ওই জায়গায় আর কিছুক্ষণ থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতাম। রুমে এসে নিজেকে স্বাভাবিক করে নে, মনকে বোঝাই তোর খুশিতেই আমি খুশি, তোর সুখেই আমি সুখী। কিন্তু তা তুই হতে দিলি না। সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য আবার চলে এলি। তোর প্রণয়ের দহনে এই পুরাতে চলে এলি। যখন আমি এসব বিড়বিড় করে বলছিলাম, তখন হুট করেই তুই আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলি। তোর মুখ না দেখেই বুঝতে পেরেছিলাম এটা তুই, কারণ আমি তো তোর উপস্থিতি অনুভব করতে পারি। তুই জড়িয়ে ধরেছিলি বলে প্রথমে খুব রাগ হয়েছিল। আমি জানতাম তুই ভুল করে আমাকে জড়িয়ে ধরেছিস, হয়তো আমাকে নিহান ভেবেই জড়িয়ে ধরেছিস। প্রথমে রাগ হলেও পরে মনের মাঝে একরাশ ভালো লাগা কাজ করে। ভুল করে হলেও তো তোর ছোঁয়া আমি পেয়েছি। এইটুকু স্মৃতি নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পরের দুইটা ফেজ শুকনো রক্ত আমার মনের মাঝে প্রশ্ন উকি দিচ্ছে, এই শুকনো রক্ত
চোটটা কার? আরিয়ান ভাইয়ার না তো? কিন্তু ওনার কোথায় কাটলে তো আমি দেখতে পেতাম? ওনার শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরবর্তী ফেজে যাই। বিশ্বাস করায় না, আমি তোকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। তুই বল, যাকে ভালোবাসি তাকে ইচ্ছে করে কষ্ট দেওয়া যায়? আমি তো তোকে মেনে নিতে পারছি না। আমি তোর জীবনের সেকেন্ড অপশন হতে চাইনি, আমি তোর জীবনের একমাত্র অপশন হতে চেয়েছিলাম। তুই ভাবিস আমার ইগো হার্ট হয়েছে বলে তোর সাথে মিসবিহেভ করে, কিন্তু তোর ধারণা একদম ভুল। তুই যখন আমার সামনে আসিস বা কেউ যখন তোকে আমার বউ বলে, তখন আমার চোখের সামনে তোর আর নিহানের অন্তরঙ্গ মুহূর্তগুলো ভেসে ওঠে। জড়িয়ে ধরা, কিস করা। যখন তুই একই বিছানায় আমার পাশে থেকে নিহানের কথা ভেবে চোখের জল পেলিস, তখন আমার দম বন্ধ হয়ে আসে। পারি না সহ্য করতে, না চাইতেও তোর সাথে মিসবিহেভ করে ফেলি। আমি না পারছি তোকে কাছে টেনে নিতে, না পারছি দূরে ঠেলে দিতে। আমাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে, যে দেওয়াল চাইলেও আমি ভাঙতে পারছি না। হয়তো সেদিনই এই দেওয়াল ভাঙবে, যেদিন তুই আমাকে মন থেকে ভালোবাসবি, যেদিন তুই আমাকে ভালোবেসে ডাকবি, সেদিন সব দেওয়াল ভেঙে আমি তোর কাছে চলে আসব। পরের পেজ ফাঁকা। আরও কয়েকটা পেজ উল্টে দেখলাম সবগুলো পেজ ফাঁকা। হয়তো পরে আর কিছু লেখেনি। ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি। সব কিছু আজ বিষাক্ত লাগছে। নিহানকে না ভালোবেসে আরিয়ান ভাইয়াকে ভালোবাসলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো। একটা গানের সুর ভেসে আসছে দক্ষিণ দিক থেকে। গানের সুরটা ভেসে আসছে, হয়তো কেউ তার প্রেয়সীর জন্য নদীর পাড়ে বসে গান গাইছে। গানটা আমার খুব প্রিয়। তুমি আমার এমনই একজন, যারা এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়লে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি। বুকে অথই জল যারা প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করে, তারাও প্রচণ্ড বোকা। তাদের মতো বোকা আর কেউ নেই। তারা জীবনে দ্বিতীয়বার প্রেম আসার সুযোগই দেয় না, আর সব প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবার আসে না, প্রেম জীবনে বহুবার বহু রূপে আসে। নিহানকে ভুলে যাব। নিহান বলতে কেউ যে আমার জীবনে ছিল, সেটাই ভুলে যাব। আমার জীবন নামের খাতা থেকে নিহানের নামটা মুছে ফেলব সারা জীবনের মতো। যে আমার সাথে প্রতিশোধের নেশায় ভালোবাসার অভিনয় করেছে, তাকে মনে রাখাই কোনো মানেই হয় না। তার কথা মনে করে চোখের জল ফেলা বোকামি। আমি এখন থেকে একজনকে ভালোবাসবো, আর সেই ব্যক্তিটা হচ্ছে আরিয়ান ভাইয়া। শুধু আরিয়ান, আমার আরিয়ান। আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু একটাই নাম থাকবে, আর সেটা হচ্ছে আরিয়ান। আমার অস্তিত্ব জুড়ে থাকবে শুধু আরিয়ান। পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম আরিয়ান এসেছে। আমি গাড় ঘুরিয়ে তাকাই। আরিয়ান ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরি, কিন্তু আরিয়ান আমাকে জড়িয়ে ধরেনি। আমি পাত্তা দিলাম না সেটা। আমার উপর অভিমান করে আছে জানি। আমি ভালোবাসা দিয়ে সব অভিমান ভাঙিয়ে দিব, শুধু একটু সময়ের অপেক্ষা। আরিয়ান আমাকে অবাক করে দিয়ে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আমি পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিই। আমি ছলছল চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছি।
একদম আমার কাছে আসবি না, একদম আমাকে জড়িয়ে ধরবি না, তোকে দেখলে আমার গা গিন গিন করে। অল টাইম আমার থেকে দূরে থাকবি, সামাজিক দূরত্ব বজায় রাখবি। তুই করোনা ভাইরাস, তোর আশেপাশে যাওয়া যাবে না। এবার আমি আরিয়ানের দিকে ভালো করে তাকালাম। আরিয়ানের বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। যেমনভাবে বেরিয়ে গিয়েছিলেন তেমনভাবে ফিরে আসেননি। এলোমেলো চুল, শার্টের উপরের দিকে 2টা বোতাম, প্যান্টের এক পা টাকনু পর্যন্ত, আর এক পা হাঁটুর একটু নিচে। আরিয়ান কেমন যেন দুলছে। আমি ওনার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালাম। উনি পড়ে যেতে নিলে আমি দূরে ফেলি। ওনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। আজকেও হয়তো ড্রিঙ্কস করেছে। আপনি আজকে আবার ড্রিঙ্কস করেছেন? করেছি, তাতে তোর কি? কেন করেছেন? আমি তোর কাছে জবাবদিহিতা করব সেটা তুই ভাবলি কি করে? আমি কি করব না করব সব কি তোকে বলে করতে হবে? একদম আমাকে ধরবি না, আমার কাছে আসার চেষ্টা করবি না। তোর নিহানের কাছে যা। তুই তো ওই নিহানকে ভালোবাসিস। নিহান বললে আমাকে খুন করে চলে যেতেও তুই 2বার ভাববি না। দূরে সরে যা আমার থেকে। আমার সম্পর্কে আরিয়ানের এমন ধারণা, নিহানের কথায় আমি আরিয়ানকে খুন করব? আরিয়ান ধাক্কা দিয়ে আবার আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেও আরিয়ান আবার পড়ে যেতে নেয়। আমি গিয়ে আবার ধরে ফেলি। এবার আর আরিয়ান আমাকে নিজের থেকে দূরে সরাতে পারেনি। নিজের শরীরে সম্পূর্ণ বাস ছেড়ে দিয়েছে আমার উপর। চোখ দুটো বন্ধ করে ফেলেছে। ওনাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি আমি। ওনাকে দূরে নিয়ে গিয়ে কোনো মতে বিছানায় শুইয়ে দিলাম। ওনাকে শুইয়ে দিয়ে যখনই চলে আসতে নেব তখনই আমার শাড়ির আঁচল টান পড়ে। পিছন ঘুরে দেখি ওনার পিঠের নিচে আমার শাড়ির আঁচল। আঁচলটা যখন ছাড়িয়ে নিয়ে চলে আসতে নিব তখনই আরিয়ান দপ করে চোখ খুলে আমার গাল দুটো চেপে ধরে। আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই অযোগ্য তোর ভালোবাসা পাওয়ার? বল না। আমি তো নিহানের থেকে দেখতে খারাপ না, হয়তো নিহানের মতো বড় লোক নই, কিন্তু যা আছে তা দিয়ে তোকে সুখী করার ক্ষমতা তো রাখি। তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। নিজের জীবন দিয়ে হলেও আমি তোর ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আরিয়ানের কথাগুলো সহ্য করতে পারছি না। কথাগুলো আমার কানের ভিতর দিয়ে তীরের মতো ঢুকছে। তুই তো আমার আয়না, আমার বউ, তাহলে তুই কেন নিহানের সাথে যাবি? তুই কোথাও যাবি না, তুই আমার সাথে থাকবি। তোকে আমি কোথাও যেতে দিব না। দরকার পড়লে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, রুমের দরজা লক করে বন্দি করে রাখবো। উনি আমার গাল ছেড়ে দিয়ে হাতে ধরে টান দিয়ে ওনার বুকের উপরে ফেলে দেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। উনি বিড়বিড় করে কিছু বলছেন, কিন্তু সেই কথাগুলো আমার কাছে স্পষ্ট না। কিছুক্ষণ পর ওনার সারা শব্দ না পেয়ে মাথা তুলে ওনার মুখের দিকে তাকাই। উনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ আমার নজর যায় ওনার বুকের দিকে। ওনার বুকের ওপর বেশ কিছু নখের আঁচড়। হঠাৎই আমার বুকটা দপ করে ওঠে। উনি কি কারোর সাথে ইন্টিমেট হয়েছেন? শুনেছিলাম নিজের স্ত্রীর কাছে ভালোবাসা না পেলে অন্য নারীতে আসক্ত হয়, ডিপ্রেশনে অন্য নারীর সাথে ইন্টিমেট হয়। আরিয়ানও কি এখন আর আমাকে ভালো লাগে না? অন্য কাউকে ভালো লাগে? না না, আমি এসব কি ভাবছি? আরিয়ান শুধু আমাকেই ভালোবাসে, অন্য কাউকে না। আরিয়ান শুধু আমার জন্য, অন্য কারো নয়। কিন্তু আরিয়ান তো ড্রিঙ্কস করেছে, নিজের সেন্সে নেই। যাকে বলে মাতাল। মাতাল অবস্থায় সবাই নিজের ভালোবাসার মানুষকে সব জায়গায় দেখতে পায়, অন্য কারো মাঝে নিজের ভালোবাসার মানুষকে দেখতে পায়। কেউ যদি ইচ্ছে করে। না, আর ভাবতে পারছি না। মাথা বন বন করছে। বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আরিয়ানের কাছ থেকে ছাড়াতে চাইলে পারি না। একজন ছেলের শক্তির
সাথে আর যাই হোক, একটা মেয়ে কখনোই শক্তি দিয়ে পেরে উঠতে পারে না। ওনার বুকের উপর মাথা রেখেই শুয়ে পড়লাম। আমার চোখের পানি দিয়ে ওনার বুকের কাছের শার্টটি ভিজে গেছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিজেরই মাথা বালিশে আবিষ্কার করলাম। পাশে হাত দিয়ে দেখি আরিয়ান নেই। আমি ফট করে চোখ খুলে উঠে বসে রুমে একবার চোখ বুলাই, কিন্তু আরিয়ান নেই। ওয়াশরুমে দরজা খোলা, তার মানে আরিয়ান ওয়াশরুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবেমাত্র 7টা বাজে। আমি ব্যালকনিতে যাই, কিন্তু সেখানেও আরিয়ান নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু সেখানেও আরিয়ান নেই। বাবা সোফায় বসে পত্রিকা পড়ছে, আনহা আপেল খাচ্ছে আর মুভি দেখছে। আম্মু কিচেনে রান্না করছে। আমিও আম্মুর কাছে গেলাম। মনটা আনসান আনসান করছে জিজ্ঞেস করার জন্য আরিয়ান কোথায়, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না। শাশুড়ির কাছে তো জিজ্ঞেস করা যায় না নিজের স্বামী কোথায় গেছে। এটা জিজ্ঞেস করার মতো লজ্জাজনক আর কিছু হতেই পারে না। আম্মু মনে হয় কিছু বুঝতে পেরেছেন। হালকা হেসে বলেন, আরিয়ানের জন্য টেনশন করিস না। আরিয়ান হসপিটালে গেছে। অনেক সকালে গেছে তো, তাই তোকে বলে যেতে পারিনি। আমাকে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে তোকে বলে দিতে। তাহলে আবার তুই টেনশন করবি। আর আমি খুব খুশি হয়েছি তোরা দুজন দুজনকে মেনে নিয়েছিস এই জন্য। আম্মু আরও অনেক কথা বলছে, কিন্তু সেই কথাগুলো আমার কান দিয়ে ঢুকছে না। আমি তো আমার ভাবনায় মশগুল। কালকে রাতে ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করব ওনার বুকের উপর নখের আঁচড়গুলো কার। সকালে উঠে ওনার মুখটাই দেখতে পেলাম না। সমস্যা নাই, উনি হসপিটাল থেকে আসলে ওনাকে জিজ্ঞেস করব। এর মাঝে আমার ব্রেকফাস্ট তৈরি করা শেষ হয়ে গেল। আমরা দুজন মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। তারপর 4 জন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমি আনহা আর আম্মু সোফায় বসলাম গল্প করার জন্য। আব্বু রেডি হয়ে অফিসে চলে গেছেন। গল্প করার মাঝে আম্মু হঠাৎ বলে ওঠে, আসি তুই আর এখন থেকে শাড়ি পরবি না, 3 পিস পরবি। তোকে কে শাড়ি পরে বউ সেজে গুড়গুড় করতে বলছে? তুইও আনহার মতো এই বাড়ির মেয়ে। আনহা যেভাবে থাকবে তুইও সেভাবেই থাকবি। বাচ্চা একটা মেয়ে, শাড়ি সামলাতে গিয়ে কোন অঘটন ঘটিয়ে ফেলিস। আম্মুর কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। সত্যি এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি ভাগ্যবতী। তাই তো মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি। বিকেলবেলা আমি আর আনহা বসে বসে টিভি দেখছি। তখনই আরিয়ান আসে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। আমিও ওনার পিছু পিছু চলে যাই। উনি রুমে গিয়ে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে গলার টাই ডিলে করছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। কিরে, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আপনার বুকের উপর নখের আঁচড়গুলো কার? যার থাকার কথা তার। দেখুন, একদম হেয়ালি করবেন না। সত্যি করে বলুন তো, কোনো সাথে মেয়ের চক্কর টক্কর চলছে না তো? সেই কথা আমি তোকে কেন বলবো? কেন বলবেন না? অবশ্যই বলবেন। আপনি বলতে বাধ্য। আমি আপনার স্ত্রী। আপনার সম্পর্কে সব কিছু জানার অধিকার আমার আছে। আরিয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। হঠাৎ হাত বাড়িয়ে আমার গলা থেকে ওড়না খুলে নেন। আমার কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দেন। বুকের উপর বেশ কয়েকটা আঁচড় কাঠের নখ দিয়ে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। কিছুই আমার মাথায় ঢুকছে না। যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। বললাম কি আর করলেন কি? উনি আমাকে ছেড়ে একটা দূরে সরে দাঁড়ান, কিন্তু আমার প্রশ্ন উত্তর দিলেন না। রাগে শরীর থরথর করে কাঁপছে আমার। উনি আমাকে কি পেয়েছেন? সবসময় নিজের মতো করে চলে।
আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই? উনি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আচমকা আমি ওনার কলার চেপে ধরি। ওনার কলার চেপে ধরায় হয়তো রেগে গেছেন। বেশ ঝাঁঝালো গলায় বলেন, আসি কলার ছাড়। না, ছাড়ব না। যতক্ষণ না আমার প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছি ততক্ষণ আমি আপনার কলার ছাড়ব না। আপনি আমার কি পেয়েছেন? পুতুল? যা বলবেন তাই মেনে নিব? যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবো? নাকি সিরিয়ালের নায়িকা পাইছেন? আপনার শত অপমান সহ্য করে এখানে পড়ে থাকবো? না, এটা কোনো সিরিয়াল নাটক, আর না আমি কোনো সিরিয়ালের নায়িকা। আমি লাস্টবারের মতো বলছি, কলারটা ছাড়, না হলে আমি কি করব আমি নিজেও জানি না। না, আমি ছাড়ব না। আগে আমার প্রশ্নের উত্তর দিন। উনি ঝাড়া মেরে আমার হাত থেকে ওনার কলারটা ছাড়িয়ে নিলেন। চোখ বন্ধ, লম্বা লম্বা 2টা শ্বাস নিলেন। আজকে কলারে ধরেছিস, নেক্সট টাইম যেন এটা রিপিট না হয়। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমি ঘুষি মেরে নাক কাটিয়ে দিতাম। কেন আপনি আমার সাথে এমন করছেন? কি দোষ করেছি আমি? কেন আমার সাথে ভিলেনদের মতো বিহেভ করছেন? আমি ভিলেন, তাই ভিলেনদের মতো বিহেভ করছি। তুই যদি ভাবিস তোকে আমার হাত থেকে বাঁচাতে কোনো হিরো আসবে, তাহলে তোর ভাবনা ভুল। তোর লাইফের হিরোও আমি, ভিলেনও আমি। বাংলিশ বুঝতে পারছিস না? আচ্ছা, খাঁটি বাংলায় বলি, তোর জীবনের নায়ক আমি, খলনায়ক আমি। আমি ছাড়া তোর কোনো গতি নেই। আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে এমন কেন করছেন? ভালোবাসা? উনি বাঁকা হেসে আমাকে ফাঁস কাটিয়ে কাবার্ডের কাছে গিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যান। আমি এখন একই জায়গায় নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছি। উনি কি চান? ওনার বিহেভিয়ার কিছুই বুঝতে পারছি না। ওনাকে অনেক রহস্যময় লাগে। বাইরে থেকে ওনাকে দেখে যতটা সহজ সরল মনে হয়, ওনার ভিতরটা ততটাই জটিল। আল্লাহ আমার জীবনে কেমন পরিণতি নিয়ে এলে। আরশি আম্মু ডাকছে। চোখের পানি মুছে যখনই বের হতে যাব তখনই মনে পড়ে আরিয়ানের দেওয়া আঁচড়ার কামড়ের কথা। আয়নার সামনে গিয়ে ওড়না দিয়ে ভালো করে শরীর ডেকে নিলাম। ওনার দেওয়া এই চিহ্নগুলো না প্রকাশ করছে ভালোবাসা আর না রাগ, ক্ষোভ। এই স্পর্শগুলো আমার কাছে রহস্য। ওনার সাথে আমার জীবনটা জুড়ে গিয়ে আমার জীবনটাও রহস্যময় হয়ে গেছে। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে চলে এলাম। আম্মু ড্রয়িং রুমে বসে কি যেন সেলাই করছেন। আম্মু ডেকেছিলেন? আরিয়ানের জন্য খাবার নিয়ে যা, আর সাথে তোরটা। দুপুরে এত করে বললাম, খাওয়ার জন্য খেলি না তো। এখন আরিয়ানের সাথে খেয়ে নে, না খেলে মাইর দিব। আরিয়ান বিকেলে বাসায় আসলে খাবারটা রুমে খায়। আম্মু ওনার খাবারটা নিয়ে যাচ্ছি। আমি এখন খাবো না। প্লিজ প্লিজ প্লিজ, যা ইচ্ছে তা কর। আমার কথা তো কেউ শুনে না। সবাই সবার নিজের মর্জি মতো চলে। খেলে খাবি, না খেলে নাই। আম্মু প্লিজ রাগ করো না। দুপুরবেলা তো আইসক্রিম খেয়েছি, তাই পেট ভরা। প্লিজ আম্মু রাগ করো না, প্লিজ। এমন করে বললে রাগ করে থাকা যায়? আরিয়ানের জন্য খাবার নিয়ে যা। থ্যাংক ইউ। তারপর আরিয়ানের জন্য খাবার নিয়ে গেলাম, কিন্তু আরিয়ান রুম নেই। ব্যালকনি থেকে কথার আওয়াজ ভেসে আসছে। খাবারটা সেন্টার টেবিলে রেখে এগিয়ে গেলাম ব্যালকনির দিকে। কারোর সাথে ফোনে কথা বলছেন, তাই আর সেদিকে পা বাড়ালাম না। ফিরে এসে বিছানার উপর বসে পড়লাম। অনেক দিন ধরে ফেসবুকে ঢোকা হয় না, তাই আজকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে আমি অবাক। আমার আর নিহানের কোনো ছবি আমার আইডিতে নেই। ইনফ্যাক্ট নিহান রিলেটেড কোনো কিছুই আমার আইডিতে নেই। আরও বেশি অবাক হলাম আরিয়ানের সাথে আমার ম্যারিড স্ট্যাটাস দেখে। এগুলো কে করলো? আরিয়ান। কিন্তু আরিয়ানকে আমার ফোন ধরতে কখনো দেখি নেই। যদি আরিয়ান আমার ফোন ধরেও থাকে, আমার ফোন তো লক করা। আরিয়ান পাসওয়ার্ড পাবে কই? আমার ফোনের পাসওয়ার্ড আমি ছাড়া অন্য কেউ তো জানে না। ইনফ্যাক্ট নিহানও জানতো না। তাহলে
উফ, এত রহস্য আরও ভালো লাগছে না। আরিয়ান কথা শেষ করে ফোন স্ক্রল করতে করতে রুমে আসছেন। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম, ফোনটা দেখিয়ে বললাম, এসব কিছু আপনি করেছেন? উনি আমার ফোনের দিকে একবার তাকিয়ে উত্তর দিলেন, তোর কি আমাকে টোটো কোম্পানির মালিক মনে হয়? সারাদিন কোনো কাজ করি না, তোর পিছনে সারাদিন হাত ধুয়ে পড়ে থাকবো? আপনি সোজা কথার উত্তর সোজাভাবে দিতে পারেন না? না, পারি না। সারাদিন শুধু তোর প্রশ্ন আর প্রশ্ন। সারাদিন অনেক কাজ করে আসছি, এখন আর মাথা কাজ করছে না। কাজের জন্য দুপুরে লাঞ্চটাও করতে পারিনি। প্রচণ্ড ক্ষুধা লাগছে। ম্যাডাম, আপনার যদি প্রশ্নের বাহার শেষ হয়ে থাকে তাহলে দয়া করে এই ক্ষুধার্ত মানবের আহারের ব্যবস্থা করুন। ওনার কথা বলার ভঙ্গিমা দেখে আমি ফিক করে হেসে দিলাম। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে সারাদিন ওনার উপর দিয়ে অনেক প্রেশার গেছে। দুপুরে না খাওয়ার জন্য মুখটা কেমন শুকিয়ে গেছে। হাসি থামিয়ে বললাম, আমি খাবার নিয়েই আসছি, আসুন খেয়ে নেবেন। চলুন ম্যাডাম। উনি সোফায় বসলেন, আমি ওনার সামনে খাবারগুলো এনে রাখলাম। হঠাৎ করে উনি আমার হাত ধরে টেনে ওনার কোলে বসিয়ে দিলেন। আচমকি কেমন হওয়ায় আমি হকচকিয়ে গেলাম। অবাক হয়ে বললাম, কি করছেন আপনি? উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, বরাবরের মতোই এড়িয়ে গেলেন। আমার মুখের সামনে এক লোকমা খাবার দৌড়লেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন আপনি? আমার মুখের সামনে খাবার দৌড়লেন কেন? এইগুলো তো আপনার খাবার। আহ, এত কথা বলছিস কেন? চুপচাপ খা। আমি জানি তুই দুপুরে কিছু খাসনি। আমি দুপুরে খেয়েছি তো। আমার সামনে একদম মিথ্যা বলবি না। আর তুই একদমই মিথ্যা বলতে পারিস না। তুই মিথ্যা বললে যে কেউ বলে দিতে পারবে তুই মিথ্যা বলছিস। আর তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তোর নিঃশ্বাসের শব্দ শুনে বলে দিতে পারি তুই কি চাস। নিয়ে এবার হা কর। ওহ, আপনি থামুন না আর আমাকে ছাড়ুন। দরজা খোলা, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। এখনই যদি আম্মু চলে আসে আর আমাদের এভাবে দেখে, কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে ভাবতে পারছেন? বাবার দরকার নেই। আমাদের বাসার লোকজন তোর মতো গাধা না, তাদের কমন সেন্স আছে। এভাবে হুটহাট করে কারো রুমে ঢুকে পড়ে না। আমাদের রুমে তো ঢুকবেই না। আমরা চুরি করছি না, আর না আমাদের সম্পর্কটা অবৈধ যে ধরা পড়ার ভয় থাকবে। আমরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ, নিজেদের রুমে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে পারি। উফ, আমিও কাকে কি বলছি? উনি তো জন্মগত ঘাটতেরা, জীবনে কারো কথা শুনে না। আর অল টাইম লোকে যা বলে তার উল্টোটা বোঝা ওনার স্বভাব। আমি বললাম কি আর উনি বুঝলেন কি? অনেক কথা বলে ফেলছি। এখন যদি তুই না খাস তাহলে থাপড়াইয়া তোর গাল লাল করে দিব বেয়াদব। নে হা কর। আমি কথা না বলে খেয়ে নিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে উনি নিজে না খেয়ে বারবার আমার মুখে খাবার তুলে দিচ্ছেন। এক লোকমা শেষ হতে না হতে আরেক লোকমা। আমি কথা বলতে পারছি না। পানি খেয়ে কোনো মতে মুখের খাবারটা শেষ করে কিছু বলতে যাব, তার আগে উনি আবার আরেক লোকমা খাবার মুখে ঢুকিয়ে দিলেন। তারপর গ্লাসের পানি সম্পূর্ণ আমাকে খাইয়ে দিলেন। মাথা কেমন যেন ঘুরছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। মুহূর্তের মাঝে অজ্ঞান হয়ে ঢলে পড়লাম ওনার বুকের ওপর। চোখ বন্ধ করার আগে ওনার ঠোঁটের কোনো ঝুলে থাকা বাঁকা হাসিটা আমার নজরে এলো। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। কিছু পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। সূর্য মামা পূর্ব দিকে উদিত হচ্ছে, সেই সাথে ছড়িয়ে দিচ্ছে ভোরের স্নিগ্ধ আলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে, তার মানে সকাল হয়ে গেছে। আস্তে আস্তে মনে পড়তে থাকে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো। আরিয়ান আমাকে খাইয়ে দিচ্ছিল, তারপর হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর এতক্ষণ অজ্ঞান ছিলাম, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আরিয়ান কিছু করেনি তো? খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলেন? উনি খাবার কিছু কেন মেশাবেন? খাবারে কিছু কখন মেশালেন? যদি কিছু মিশিয়ে না থাকেন
তাহলে ওইভাবে হাসছিলেন কেন? কিছু ভাবতে পারছি না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আরিয়ান কি চায় আর উনি এসব কি করছেন কিছুই মাথায় ঢুকছে না। কারো পায়ের শব্দে শুনে দ্রুত চোখ খুলে তাকায়। আমি ভাবলাম আরিয়ান এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে আম্মু এসেছে। আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, না খেয়ে খেয়ে শরীর কি হাল করেছিস দেখতে পাচ্ছিস? হুটহাট অজ্ঞান হয়ে যাচ্ছিস। এখন থেকে দিনে 3 বার না 4 বার করে খেতে হবে। কালকে সারা রাত কতটা টেনশনে কেটেছে আমাদের তুই জানিস? আমি কালকে সারা রাতই অজ্ঞান ছিলাম। আরিয়ান বলল, খাবার খাওয়ার অনিয়মের জন্য এমন হয়েছে। পরে তোকে আরিয়ান একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বললেই হয়? টেনশন হয় না বল? টেনশন তোর বাবা আর আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। জানিস গতকালকে কত কিছু হয়েছে? কি হয়েছিল গতকালকে? গতকালকে এ বাসায় আম্মু আব্বু তোমাকে ডাকছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর আব্বুর শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তুই আরশিকে খাইয়ে দে। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তুমি যাও। ঠিক করে খাইয়ে দিবি? আমি গেলাম। আচ্ছা। উনি খাবারের প্লেটটা নিয়ে এসে আমার সামনে বসলেন। উনি আমার মুখের সামনে খাবার ধরলেন। আজ এই খাবারের কি মিশিয়ে নিয়ে আসছেন? উনি বোধহয় একটু চমকে গেলেন, কিন্তু আমাকে বুঝতে দিলেন না। বেশ স্বাভাবিক গলায় বললেন, আমি আবার কি মিশাবো খাবারে? আপনি কি জানেন অভিনয়ে আপনি কত বড় বড় ফিল্ম স্টারদেরও হার মানিয়ে দিবেন? অবশ্যই আপনার ডক্টর না হয়ে হিরো হওয়ার উচিত ছিল। বেশ অল্প সময়ে অনেক নামডাক ছড়িয়ে যেত আপনার। অন্যদিন হলে হয়তো আপনার অভিনয়ের ছলে আমি ভুলে যেতাম, কিন্তু আজকে আপনি কোনো রকম অভিনয়ে ভুলাতে পারবেন না। আমি জানি গতকাল আপনি খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন? দরকার ছিল তাই। তোকে সব প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য নই। না দিলেন সব প্রশ্ন উত্তর, কিন্তু কেন এত অভিনয় করছেন? কেন আমাদের সম্পর্কের মাঝে এত লুকোছুরি? আর এসব লুকোছুরি আমার সহ্য হয় না। আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে কেন এত ঘৃণার অভিনয় করছেন বলুন না। উনি একটু চমকে বলেন, কে বলছে আমি তোকে ভালোবাসি? আমি শুধুই তোকে ঘৃণা করি, বুঝতে পেরেছিস? না পারিনি। কেন শুধু শুধু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমি আপনার ডায়েরি পড়েছি। তোকে আমি শুধু শুধু ম্যানারলেস বলি? তুই জানিস না, না বলে কারো জিনিসে হাত দেওয়া ঠিক না। আর ডায়েরি তো আমার একান্ত ব্যক্তিগত জিনিস। ডায়েরিতে হাত দেওয়ার সাহস হলো কি করে তোর? বেশ করেছি, হাত দিয়েছি। আমার অধিকার আছে আপনার জিনিসে হাত দেওয়ার, কারণ আপনি আমার স্বামী। আপনার ডায়েরি না পড়লে তো জানতেই পারতাম না আমার প্রতি আপনার ফিলিংসের কথা। কেন ঘৃণার নিচে ভালোবাসাকে ফেলার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন? স্বীকার করুন না আপনার ভালোবাসার কথা। ভালোবাসার কথা স্বীকার করে কী লাভ? তুই তো আমাকে ভালোবাসিস না, হয়তো কোনো দিন ভালোবাসবিও না। তুই তো নিহানকে ভালোবাসিস। কে বলল বাসবো না? পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবার আসে না। প্রেম জীবনে বহুবার বহু রূপে আসে। তার মানে তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না। আমি তো সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাই জানি না। যার কাছ থেকে ভালোবাসার সংজ্ঞা শিখেছিলাম সে তো শুধুই আমার সাথে অভিনয় করে গেছে ভালোবাসার নামে। আচ্ছা আপনি কি পারেন না আমাকে ভালোবাসার সংজ্ঞা শিখাতে? পারেন না বাধ্য করতে আপনাকে ভালোবাসতে? মাইলের পর মাইল একসাথে হাঁটে যাওয়া কিংবা ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো হৃদয়ের সাথে মিশে থাকা, কারো অস্তিত্বে উপস্থিতি নিজের মাঝে ধারণ করা, নিঃশ্বাসের নিঃশ্বাসে শুধু তাকে অনুভব করা, তার ছোট থেকে ছোট ছাওয়াগুলো পূরণ করার অস্থিরতা, তার ভালো মন্দ সবখানে নিজেকে খুঁজে পাওয়া। এটা যদি ভালোবাসার সঙ্গ হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। কেমন ভালোবাসতে শুরু করেছি সেটা রাতে দেখব।
রাতে কি হবে যে আপনি বুঝে যাবেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? এত বুঝে তোর কাজ নেই, রাত হলে সব দেখতে পাবি। এখন বেশি কথা না বাড়িয়ে খাবারটা শেষ কর। 2 সপ্তাহ পর তোর এক্সাম না? তাহলে ভার্সিটি যাচ্ছিস না কেন? এত ঝামেলার মাঝে ভার্সিটির কথা ভুলেই গিয়েছিলাম। পড়াশোনার কথা তো ভুলেই যাবে। সারাদিন তুই শুধু পারিস লাফাইতে। এক্সামে ফেল করলে একদম বাসায় ঢুকতে দিব না। ডক্টর আরিয়ানের স্ত্রী কিছুতে ফেল টু মার্কা স্টুডেন্ট হতে পারে না। এখন কি হবে? আমার পড়াশোনার যে অবস্থা, ঠিকমতো ফেলও করতে পারবো না। আজকে থেকে নিয়মিত ভার্সিটি যাবি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। খাওয়া শেষে রেডি হয়ে নে, আমি তোকে ভার্সিটি ড্রপ করে দিয়ে আসব। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। চলুন, আমি রেডি। আরিয়ান আমার দিকে এক পলক তাকিয়ে আবার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। কি হলো? এভাবে টেনে রুমে নিয়ে আসলেন কেন? আমি ভার্সিটি যাব না? উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। কাবার্ড খুলে একটা শপিং ব্যাগ বের করেন। শপিং ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিলেন। আমি কৌতূহলী দৃষ্টিতে শপিং ব্যাগটার দিকে তাকাই। এখানে একটা বোরকা আছে। তাড়াতাড়ি বোরকাটা পরে নে। কিন্তু আমি তো বোরকা পরি না। উফ, এত কথা বলিস কেন? যা, বোরকাটা পরে আয়। বোরকা পরলে গরম লাগে তো। গরম লাগলেও পরতে হবে। আমি পেশায় একজন ডক্টর, তাই না? আমার কাজ কি? মানুষের সেবা করা। একজন ডক্টরের কর্তব্য অসুস্থ মানুষকে সুস্থ করা, সুস্থ মানুষকে অসুস্থ করা না। তাই বলছি বোরকাটা পরে নে। আমি চাই তোর এই পেতনিমার কাছে চেহারা দেখে মানুষ হার্ট অ্যাটাক করুক। যুব সমাজ ধ্বংস করার জন্য তোদের মতো ফিতনিমার কাজ চেহারা মেয়েরাই যথেষ্ট। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।